সরকারকে আমরা অবহিতকরণ করব যে আসলে আমাদের এখানে কি চাওয়ার আছে। এখানে আমরা হাজার হাজার লোক এনে আসলে এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের নেই। তারপরে যারা এসেছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞ। এবং আজকে আমাদের যে এখানে প্রধান অতিথি হিসেবে আছেন, মুখ্য আলোচক হিসেবে আমাদের জুনিয়র সাকিব ভাই, যিনি সর্বক্ষেত্রে সর্বমহলে আমাদের জন্য লড়াই করেছেন, আমাদের পক্ষে বলেছেন, এবং ইনশাল্লাহ ওনার এই অবদান আমরা কখনো ভুলব না। আমরা ওনার প্রতি এই আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ চিরকৃতজ্ঞ থাকবে আজীবন, যতদিন বেঁচে থাকবে, এবং আমরা সব সময় ওনার পাশে আসি, থাকবো ইনশাল্লাহ, অলওয়েজ। আমি এখন আমাদের সাংগঠনিক সম্পাদক মুজিবুর সাহেব যে কথাগুলো বলছেন, এখানে উনি একটা জিনিস মিসিং করছে, সেটা হলো আমরা যে নীতিমালা 2025 আমরা আউটসোর্সিং নীতিমালা বলবো না, এটা শুধু নীতিমালা বলবো, কারণ আমরা আউটসোর্সিং কোনো পথাই রাখবো না। এখানে কোনো আউটসোর্সিং নীতিমালা বলা যাবে না, কোনো সংবাদ সম্মেলনে কোনো জায়গায় প্রকাশ করা যাবে না, শুধু নীতিমালা, এবং কি সেই নীতিমালা হতে হবে ক্রয়কারী প্রতিষ্ঠানের মাধ্যমে। তো সুতরাং শুধু নীতিমালা, এই নীতিমালা দুইটা প্রকাশ করেছে সরকার, একটা দৈনিক ভিত্তিক মজুরি, একটা আউটসোর্সিংয়ের জন্য, কিন্তু সেটা হবে সেবা ক্রয়কারী নীতিমালা। এখন আমি যেটা আমার সাংগঠনিক সম্পাদক যেটা বলছে, এখানে যারা আমরা এখানে সংযুক্ত যেগুলো করছি, যেগুলো সরকার মিসিং করছে এই নীতিমালা থেকে, এই নীতিমালা যদি আপনার এই মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, সরকার প্রধানের মাধ্যমে হয়, প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে যদি হয়, তাহলে এই নীতিমালা যেগুলো সরকার সংযুক্ত করছে, প্রকাশ করছে, সেটা তো থাকবে, প্লাস যেগুলো সরকার বাদ দিছে সেগুলো আমরা আজকে এখানে তুলে ধরছি যে এখানে আসলে কি সংযুক্ত হবে, সরকার কি কি বাদ দিছে, কি কি থেকে আমরা বঞ্চিত। তো সুতরাং আমি সেটা প্রকাশ করব। এবং আমাদের মজুর ভাই যেটা বলছে, এখানে আসলে আমরা এই নীতিমালা গবেষণা করে কালকে সারা রাত কোন ক্রমিক নম্বরে সংজ্ঞা ক উম কোন কোন জায়গায় আমাদের প্রবলেম হয়েছে, কোন কোন জায়গায় আমাদের সরকার বাদ দিছে, আমরা সেগুলো উনি আসলে উল্লেখ করা দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। উনি একভাবে বলে গেছে। আর আমার যেটা উপস্থাপন হবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 11 নম্বর সিরিয়াল আছে, আপনি নীতিমালা দেখবেন সবাই, নীতিমালাতে 25 নীতিমালাটা 11 নম্বর সিরিয়াল, সেখানে আমাদের জন্য সরকার কি বাদ দিছে সেটা আমি ওখানে অন্তর্ভুক্ত করার জন্য আমি সরকারকে এই সুপারিশ করব। আপনার এখানে 11 লেখা আছে রহিতকরণ ও হেফাজত, রহিতকরণ এবং হেফাজত একটা লাইন আছে, সেখানে মনে করেন কি করবে সরকার, কি বাদ দিছে। এখানে প্রথমে যেটা আছে, প্রকল্প কর্মকর্তাদের ক্ষেত্রে, কর্মরতদের ক্ষেত্রে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রকল্প গৃহীত হলে পুরাতন প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের নতুন প্রকল্পে নিয়োগ হস্তান্তর করতে হবে, বহাল রাখতে হবে। অর্থাৎ আমার প্রকল্প শেষ, আমার চাকরি শেষ, এই ধরনের নীতিমালা থাকবে না। আমার প্রকল্পে শেষ, আমার চাকরি নাই, এই ধরনের নীতিমালা সরকার যেন না করে। আমার নীতিমালা থাকতে হবে, আমার প্রকল্প শেষ, সরকার নিশ্চয় একটা প্রকল্প তৈরি করবে, সেই প্রকল্পে যারা পুরাতন প্রকল্পে ছিল তাদেরকে ওই প্রকল্পে হস্তান্তর করতে হবে এবং নিয়োগ দিতে হবে, নতুন কোনো কর্মচারী ওই প্রকল্পে নিয়োগ দেওয়া যাবে না, এটা সরকারকে এই নীতিমালা আনতে হবে। সুতরাং আমাকে চাকরি নিশ্চয়তা আপনাকে দিতে হবে, আমাকে বাতিল করার কোনো সুযোগ নেই। এটা হলো আমাদের ওখানে সংযুক্তকরণ করতে হবে সরকারকে, 11তে করতে হবে। এবারে আসেন বিবিধে সরকার অপশন রাখছে, সেখানে একটা জিনিস সরকার বাদ দিছে, সব কিছু আছে কিন্তু শিক্ষা ভাতা নেই, সেখানে বিবিধে রাখতে হবে, কারণ বিবিধ মানেই সরকার সেটা বিবেচনা করবে পরে। কিন্তু আমি সেই বিবিধে সেটা অ্যাড করতে চাই, সরকারকে আউটসোর্সিং কর্মচারীদের শিক্ষা ভাতা দিতে হবে এবং তাদের সন্তানদের ভালো স্কুল ও কলেজের ভর্তির প্রত্যয়নপত্র সুপারিশনামা দিতে হবে কে, প্রতিষ্ঠান প্রধান। যে প্রতিষ্ঠান প্রধান যখন সুপারিশ দিবে, আমি যেন আমার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারি, সেই সুপারিশ এই নীতিমালায় থাকতে হবে, যেটা সরকার উল্লেখ করেনি। এটা বিবিধ বিষয়। এখন আসেন আমার যেটা সেটা কাঙ্ক্ষিত, সারা বাংলাদেশে ডেলি বেসিক দৈনিক মজুরি যারা আছে তাদের জন্য যে নীতিমালা করা হয়েছে, এখানে সবচেয়ে অবহেলিত এই মুহূর্তে তারা ওখানে কিছুই নেই, ওখানে স্পষ্ট লেখা আছে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। তা আমি এটা আসলে সরাসরি প্রত্যাখ্যান করব না। আমি সরকারকে শুরুতে আসলে আমার এখানে আমি সরি বলবো সরকারকে, যে আমরা আসলে কৃতজ্ঞ সরকারের প্রতি, যে সরকার প্রধান আমাদের নীতিমালা দেখেছেন, আমাদের আউটসোর্সিং ফাইলটা উনি স্বাক্ষর করেছেন, এটার জন্য কৃতজ্ঞ। এখানে কি আছে, কি দিবে সরকার সেটা বড় কথা নয়, এটা আপনার পরে সরকার থেকে আদায় করে নিব যেভাবে হোক, কিন্তু ওনার টেবিলে এত বছর পরে আউটসোর্সিংয়ের একটা নীতিমালা ফাইল গেছে, উনি সেটা দেখছে, স্বাক্ষর করছে, এখানে যাই দিছে, তার জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে সরকার যে দায়িত্ব পালন করছেন, এটার জন্য আমরা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞ। এখন আসেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নীতিমালা 2000 সংশোধনপূর্বক, ওখানে কি করতে হবে সরকার। 1 নম্বরে লেখা আছে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা,
এটা কথায় রাখা যাবে না। এই সাময়িক শ্রমিক কোনো নীতিমালা হবে না। সাময়িক সচিব কোন ক্ষেত্রে? কলকারখানার ক্ষেত্রে। সরকারি অফিসে যারা কাজ করে তারা সাময়িক শ্রমিক না, তাদেরকে কর্মচারী হিসাবে উল্লেখ করতে হবে। তাদেরকে কর্মচারী হিসাবে উল্লেখ করতে হবে। তাহলে ওই নীতিমালাটা কি হবে? নীতিমালাটা হবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নীতিমালা 2025। আমার অনুরোধ থাকবে সরকার এই নামে যেন নীতিমালা করে, সাময়িক শ্রমিক এটা যেন বাদ দেওয়া হয়। এখন 2 খ, ওখানে আপনি দেখবেন দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা 2 খ লেখা আছে, যেখানে উল্লেখ করতে হবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত কর্মচারীদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে এবং মাসিক 30 কর্মদিবস বেতন দিতে হবে, যেটা সরকার উল্লেখ করছে মাত্র 22 দিন। সুতরাং এই দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিক 22 দিন হবে না, 30 দিন দিতে হবে। এটা সরকার মিসিং করছে, এটা 2 খতে এটা উল্লেখ করতে হবে। 3 নম্বরে আছে, সিরিয়াল নাম্বার 3 নম্বর নীতিমালা 3 নম্বরে আছে উৎসব ভাতা সরকার দেয় নাই দৈনিকের ক্ষেত্রে, উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করতে হবে, যেটা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আছে। এটা সরকার নীতিমালা উল্লেখ করে নাই দৈনিক ভিত্তির ক্ষেত্রে, এটা ওখানে উল্লেখ করতে হবে 3-এ, কমিটি নাম্বার 3-এ। এখন 3-এ আরেকটা কমিটি নাম্বার লেখা আছে, এখানে 4টা বেসরকারি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা আছে, তারা এই নীতিমালায় আসবে। আসলে আমরা এই নীতিমালায় কোনো বেসরকারি প্রতিষ্ঠান দেখতে চাই না। আমরা ওই 3 নম্বরে ক খ গ গ এই নীতিমালা, এই 4টা প্রতিষ্ঠান বাতিল করার জন্য অনুরোধ করব। তাদের জন্য নতুন নীতিমালা যেন সরকার গঠন করা হয়, এই নীতিমালা যেন তারা না আসে। আমি 4 নম্বরে চ, যেটা দৈনিক বৃত্তির ক্ষেত্রে 0 পদে বয়স শিথিল করে দৈনিক বৃত্তি কর্মচারীদের স্থায়ীকরণ করার প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সুপারিশ করার উল্লেখ কথা থাকতে হবে। অর্থাৎ আপনি ওখানে চাকরি করতেছেন, আপনি একটা বয়সের পরে আপনাকে আত্মীয়করণ করার জন্য ওই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা স্মারকলিপি মন্ত্রণালয় যেন পাঠায়, সেটা এই নীতিমালা উল্লেখ করতে হবে। এটা হলো দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে। তা না হলে হয় কি, আপনি আজকে চাকরি আছে কালকে নাই। সুতরাং এই দৈনিক ভিত্তিক মজুরি কমিটিতে এগুলা কালেকশন করতে হবে। আর বাকিগুলো আপনার আউটসোর্সিং ব্যাপারে যেগুলো বলছি, এগুলা সরকার, আমি অনুরোধ করব সরকারকে, আপনি এগুলা সংশোধন করে আপনার যোজন করে হয়তো 3 কর্মদিবস আমাদের সভাপতি মহোদয় বলবে কর্মদিবস, যাতে এটার মধ্যে সংশোধন করে এই নীতিমালা যেন পরিপত্র আকারে জারি করা হয় এবং সেখানে অবশ্যই ঠিকাদার কথা বাতিল করে, যেটা আমাদের প্রাণের দাবি, সেটা যেন করা হয়, করে যেন এটা পত্র জারি করা হয়। এর আগে সরকার যেন পরিপত্র জারি না করা হয়, আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো। কারণ নীতিমালা করা হয়েছে, নীতিমালা এখনও পরিপত্র করা হয় নাই, নীতিমালা কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে। তো সুতরাং সরকারকে অনুরোধ করব পরিবর্তনটা করে যেন নীতিমালা করা হয়, পরিপত্র জারি করা হয়, এটা আমার অনুরোধ। ধন্যবাদ সবাই আমার এখানে আসার জন্য। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।